সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, কি অবস্থা সবার? এইচএসসি অর্থনীতি দ্বিতীয় পত্রের দুইটা চ্যাপ্টার কিন্তু অলরেডি কালকে দিয়ে দিয়েছি। আজকে ইনশাআল্লাহ সবগুলো চ্যাপ্টারের ভিডিও এমসিকিউ সলভিং ক্লাস তোমরা পেয়ে যাবা। চলো কথা না বাড়িয়ে ডিরেক্ট শুরু করা যাক আমাদের অধ্যায় 4 অর্থাৎ জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। এই চ্যাপ্টারটা যেটা আছে এটার সব রকমের এমসিকিউ সলভ। ওকে, এখানে কিছু ছোট ছোট ম্যাথ আছে, এগুলো আমরা পড়ার চেষ্টা করব। ওকে, প্রথম কোশ্চেনে চলো শুরু করা যাক। An essay on the principles of population, পপুলেশন নিয়ে মূলত কাজ করেছিলেন এবং এই বইটা কার লেখা? ঠিক আছে, এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন এবং খুবই কমন একটা কোশ্চেন। পপুলেশন নিয়ে যার অনস্বীকার্য কাজ ছিল তিনি কে? তিনি টমাস ম্যালথাস। ওকে, অ্যাডাম স্মিথ ইকোনমিক্স নিয়ে কাজ করছে, মডার্ন ইকোনমিক্সের জনক, বাট উনি কিন্তু পপুলেশন নিয়ে মেইনলি কাজ করেন না। এখানে কি হওয়া যাবে না, একদম কনফিউজ হওয়া যাবে না। পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, জ্যামিতিক হার কোনটি? জ্যামিতিক হার মানে কি জানো? এটা হইলো গুণোত্তর পদ্ধতিতে বৃদ্ধি যেটা। ঠিক আছে, দেখো এখানে 1 2 3 4 5 6 এখানে কি 1 করে বাড়ছে সবগুলো, তাই না? এক দেখো এখানে কি 1 বাড়ছে প্রথমে, তারপরে দেখো কত বাড়ছে, 4 বাড়ছে, তারপরে আবার 4 বাড়ছে। এখানে কিন্তু কোনো সিরিজ নাই। তারপরে এখানে দেখো প্রথমে 2 বাড়ছে, তারপর 3 বাড়ছে, তারপর আবার 3 বাড়ছে, কোনো সিরিজ পরে? সিরিজ নাই। কিন্তু এখানে দেখো প্রথমে 1 বাড়ছে, তারপরে 2 বাড়ছে, তারপরে 4 বাড়ছে, তারপরে 8 বাড়ছে। এই যে দ্বিগুণ হচ্ছে, ইভেন ডিফারেন্সটাও কি দ্বিগুণ হচ্ছে। এরপরে কত বাড়বে জানো? এরপরে 16 বাড়বে, অর্থাৎ 32 হবে। এরপরে যখন বাড়বে, এক মিনিট একটু ওয়েট, তখন 16 বাড়বে, সরি, অর্থাৎ এইদিকে 32 হবে। এই যে এই ব্যাপারটা হলো গুণোত্তর পদ্ধতি বা জ্যামিতিক হার। ওকে, তারপরে দেখো পরবর্তী কোশ্চেনে, বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? এটা আমরা কম বেশি সবাই জানি, 1974 সাল, তাই না? 72। দেখো আমরা অবশ্যই জানি যে মুক্তিযুদ্ধের পরপরই হয়েছিল, বাট এই দুইটার মধ্যে কনফিউশন লাগতে পারে তোমাদের যে 74 সাল নাকি 72 সাল। এটা নিঃসন্দেহে 72 হবে না, এবং হবে অ্যানসারটা 74 সাল। তারপরে দেখেন, জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র কোনটা? আমরা বেসিক্যালি আগে নিজেরা পড়ি। দেখেন, ঘনত্ব হলো তোমার মোট জনসংখ্যা, মোট জনসংখ্যাকে তুমি যখন টোটাল ধরো টোটাল আয়তন, ঠিক আছে, এরিয়ার ক্ষেত্রফল, এরিয়া অথবা ক্ষেত্রফল দিয়ে তুমি ডিভাইড করবা, তখন ওইটা হইলো জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র। এখন মোট জনসংখ্যা অর্থাৎ টোটাল পপুলেশন, আর এরিয়া যেটা, এটা টোটাল এরিয়া। তাহলে দেখো তো টিপি ডিভাইডেড বাই টিএ যেটাতে থাকবে। ঠিক আছে, দেখো এটা না, এটা না, এটা না, 4 নাম্বারটা অ্যানসার। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি সবাই। তারপরে দেখেন, বাংলাদেশে সাধারণত কত বছর পর পর আদমশুমারি হয়? এই কোশ্চেনটা জ্ঞানমূলক এবং বাংলাদেশের একটা প্রথা অনুযায়ী, একটা নিয়ম অনুযায়ী 15 20 বা 25 বছর কিন্তু কোনোটাই হবে না। বাংলাদেশে প্রতি 10 বছর পর পর আদমশুমারি হয়। তারপরে দেখো, বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কত সালে পরিচালিত হয়? এখানে 91, 2001, 2011, 2021 সাল লেখা আছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু 2022 সালের জুলাই মাসে আদমশুমারি পরিচালিত হয়েছিল। ঠিক আছে, সো এটা আমি অ্যানসার করব না। এটা কি অ্যাকচুয়াল ইনফরমেশন কি? 22 সালের জুলাই মাস। ওকে, 22 জুলাইয়ে সর্বশেষ আদমশুমারি পরিচালিত হয়েছিল। একটি নির্দিষ্ট বছরে কোন একটি দেশের মোট অভিবাসী জনসংখ্যা ও মোট দেশান্তরিত জনসংখ্যা, ঠিক আছে, যারা অর্থাৎ কি আসছে, ঠিক আছে, যারা আসছে এবং যারা এই দেশ থেকে গিয়েছে তাদের পার্থক্যটা, মানে যারা আসছে এই পপুলেশনটা এবং যারা চলে গেছে এই পপুলেশনের পার্থক্যটা আমরা বলি নেট অভিবাসন। ঠিক আছে, নেট অভিবাসন। দেখো এইরকম আরো কিছু কোশ্চেন আছে। কোন দেশের কোন নির্দিষ্ট সময়ে বহিরাগমন ও বহির্গমন, বহিরাগমন মানে কি? এই দেশে আসা, বহির্গমন মানে যাওয়া, এটার পার্থক্যকে আমরা কি বলি? একটু আগেই বললাম, নিট অভিবাসন। ঠিক আছে, অন্যগুলো কোনো অপশন দেখে কনফিউজ হওয়া যাবে না। অর্থাৎ এই দেশে একটা নির্দিষ্ট সময়ে যে পপুলেশনটা আসছে এবং যে পপুলেশনটা চলে গেছে বাইরে, তাদের যে পার্থক্যটা, এটার পার্থক্যটাকে আমরা বলি নেট অভিবাসন। তারপরে দেখেন, গুনার মির্ডাল মানব সম্পদ উন্নয়নে কয়টি উপাদানের কথা বলেছেন? উনি কি কি উপাদানের কথা বলেছেন এইটা আগে জানা দরকার। ঠিক আছে, দেখেন উনি বলেছেন খাদ্য পুষ্টির কথা, উনি বলেছেন বস্ত্রর কথা। ঠিক আছে, খাদ্য, পুষ্টি, বস্ত্র। তারপরে দেখো
বাসস্থান, স্বাস্থ্য সুবিধা, তারপরে শিক্ষা, গণসংযোগ মাধ্যম, হাতের লেখা একটু খারাপ, প্লিজ টলারেট উইথ দিস। তারপরে শক্তি ভোগ, কোন পাওয়ার এনজয় করা, ঠিক আছে। এবং লাস্টলি 8 নাম্বার বলছেন পরিবহন, ঠিক আছে। তো উনি অনেক কিছুর কথা বলছেন মৌলিক চাহিদাগুলো বাদেও, বাট সবগুলো মিলাই টোটাল কয়টা? টোটাল দেখেন 8টা, 5 না 6 না 7 না 8টা কথা বলছে, 8টা কিন্তু আমি লিখে দিলাম। তারপরে দেখেন প্রদত্ত সূত্র, জন্মহার, আচ্ছা এখানে আমি কারেকশন করে দেই, জন্মহার মাইনাস মৃত্যুহার গুণন 100, এটা কি নির্দেশ করে? ঠিক আছে, জন্মহার থেকে মৃত্যুহার বিয়োগ দিয়ে তুমি 100 দ্বারা গুণ করে কি এটা নির্দেশ করে? এটা কিসের সূত্র মেইনলি এটা বলছে, এটা তুমি দেখে বুঝতে পারতেছো। তুমি যদি 2 বছর ভালো মতো পড়াশোনা করে থাকো তোমার এটা বোঝার কথা। এটা স্বাভাবিক বৃদ্ধি হার, ঠিক আছে, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি হার এটা। তারপরে দেখেন, মনে করি ক দেশে 5 লক্ষ লোক মৃত্যুবরণ করলো এবং উক্ত বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা 10 কোটি হলে স্থূল মৃত্যুহার কত? আচ্ছা, স্থূল মৃত্যুহার এবং স্থূল জন্মহার দুইটার সূত্রটা সেম, ঠিক আছে। তুমি আগে মৃত্যু, ঠিক আছে, এই মৃত্যুর যে সংখ্যাটা এটা আমি তোমাকে সূত্রটা ভালো মতো বলে দেই। দেখো, মৃত্যু ডিভাইডেড বাই বছরের মাঝে, মৃত্যুকে ভাগ করে কি বছরের মাঝে জনসংখ্যা, ঠিক আছে, এইটা দিয়ে ভাগ করে এই পুরাটাকে 1000 দিয়ে গুণ করবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে যদি আমি মিলাই, এখানে মিলাইলে হয়, এই ম্যাথটা আমি করে দিই তোমাদের। এই টাইপের ম্যাথ কিছু আছে, দেখো এই টাইপের ম্যাথ আছে, তারপরে কাম্য জনসংখ্যার কিছু ম্যাথ আছে এই অধ্যায়ে, এগুলো কিন্তু ভালো মতো করতে হবে। দেখো, মৃত্যু 5 লাখ, তাই না? ঠিক আছে, 5 লাখ হইছে, এবং নিচে হলো বছরের মাঝখানে জনসংখ্যা ছিল 10 কোটি। দেখি, 5 লাখ 10 কোটি ইন্টু 1000, এইটা তোমার ম্যাথ। দেখি তুমি 0 0 কাটতে থাকো, দেখি কয়টা বাঁচে। আচ্ছা, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 ডিভাইডেড বাই 1000 হয় 0.005 ইন্টু 1000, এটা অ্যান্সার হয় শুধু 5, ঠিক আছে। সো দেখো এখানে কোনটাতে অ্যান্সার আছে, এ নাম্বার না, 3 নাম্বার না, 4 নাম্বারও না, এইটা তোমার হবে অ্যান্সার। ওকে, জন্মর ক্ষেত্রেও কিন্তু সেম, জাস্ট এখানে কি জন্ম, ঠিক আছে, জন্মটা উপরে দিয়ে তুমি বছরের মাঝের যে জনসংখ্যা ওইটা দিয়ে ডিভাইড করে তারপরে 1000 দিয়ে গুণ করলে তুমি স্থূল জন্মহার বা মৃত্যুহার পেতে পারো। তারপরে দেখেন m = a-0, আচ্ছা এটা অসামঞ্জস্যের সূত্র, ঠিক আছে, অসামঞ্জস্য, এবং ও দ্বারা বোঝায় কাম্য জনসংখ্যা। আমরা ডাল্টনের কাম্য জনসংখ্যার যে তত্ত্ব আমরা দেখেছি ওইটা, আর এ হলো রিয়েলটা, ঠিক আছে, এ হলো রিয়েল জনসংখ্যা, ও হলো কাম্য জনসংখ্যা, এবং এম হলো অসামঞ্জস্যের পরিমাণ। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, দেখেন এই সমীকরণে আমি তোমাদের এমসিকিউর জন্য সহজ করে একটা ব্যাপার লিখে দেই, সেটা হলো এম যখন এইটার মান যখন 0 হবে তখন এটা মানে হলো এই দেশ এখন, এই দেশের জনসংখ্যা এখন কাম্য অবস্থায় আছে, মানে যেটা হওয়া উচিত, সবচেয়ে জীবনযাত্রার মান মানুষের সবচেয়ে ভালো থাকবে যেখানে, ওই অবস্থায় আছে। এম যখন গ্রেটার দেন 0, ঠিক আছে, তখন কি হবে? তখন অধিক জনসংখ্যা, ঠিক আছে, যত হওয়া উচিত কাম্যর চেয়ে বেশি আছে। আর এম যদি লেস দেন 0 তখন কম জনসংখ্যা, ঠিক আছে, তখন জনসংখ্যার হার বা জনসংখ্যার পরিমাণটা কম। তাহলে এম ধনাত্মক হলে কি হবে? ধনাত্মক মানে কি? ধনাত্মক অর্থ কি দেখেন, মানে 0-র চেয়ে বড়, তাই না? ধনাত্মক মানে কি? পজিটিভ নাম্বার, 0-র চেয়ে বড়। তখন আমরা কি করব? তখন আমরা নিঃসন্দেহে দাগিয়ে দিব অধিক জনসংখ্যা, ঠিক আছে। যদি বলতে ঋণাত্মক যদি হয় তাহলে ঘাটতি জনসংখ্যা, ঠিক আছে। আর যদি 0 হতো এম তাহলে কাম্য জনসংখ্যা। তারপরে দেখেন বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব কি? অর্থনৈতিক প্রভাব হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি পাবে না,
তারপরে কৃষি জমির উপর চাপ বৃদ্ধি পাবে, এটা হ্যাঁ পাবে। অন্যগুলো দেখি। মাথা পিছু আয় বৃদ্ধি, নো। কর্মসংস্থান বৃদ্ধি পাবে, নো। বাণিজ্য উদ্বৃত্ত, না, এটাও না। ঠিক আছে, কৃষি জমির উপর চাপ বৃদ্ধি হবে, সো অন্যগুলো কিন্তু হচ্ছে না। জেডপিজি, এটা মাঝে মাঝে এসে থাকে। জেডপিজি তোমরা জানো, জিরো পপুলেশন গ্রোথ। এক নম্বরে যে দেখতে পাচ্ছ জিরো পপুলেশন গ্রোথ, এটার কি, এটার ফুল ফর্ম, মানে জেডপিজি এর ফুল ফর্ম হলো জিরো পপুলেশন গ্রোথ। তারপরে দেখেন জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, জ্যামিতিক হার কোন যদি উক্তি দেয় বা জ্যামিতিক হার কথাটা উল্লেখ করে বলে যে এটা কে বলছে, সব সময় মনে রাখবা যে এই জ্যামিতিক হারের কথা প্রথম উল্লেখ করেছিল থমাস ম্যালথাস। ওকে, থমাস ম্যালথাসের জ্যামিতিক হার অনুযায়ী যে জনসংখ্যা নিয়ে কাজ করেছিলেন তার বইয়ে তিনি বলেছিলেন এই জ্যামিতিক হারের কথা। ম্যালথাস তার জনসংখ্যা বিষয়ক তত্ত্বটি কত সালে প্রকাশ করে? এটাও একটা জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এটা হবে কোনটা বলেন তো দেখি, কমেন্ট করেন কেমন বই পড়ছেন 2 বছরে। ঠিক আছে, এটা না, অ্যানসার হবে 88। ঠিক আছে, 1788। এই ব্যাপারগুলো কোনো ভাবে মনে রাখবে। ঠিক আছে, কোনো আনন্দের ছলে বা কোনো একটা কিছুর সাথে মিলায় মাথার মধ্যে মনে রাখতে হবে। এই ব্যাপারগুলো মনে রাখতে একটু কষ্টকর হলেও মনে রাখতে হবে। ম্যালথাস তার জনসংখ্যা বিষয়ক তত্ত্বটি কত সালে প্রথম প্রকাশ করেন? আচ্ছা, সেম প্রশ্ন বারবার করছে। 1917 কত, 88। তারপরে দেখেন বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি? বিভাগের কথা বলেছে, সবচেয়ে বেশি জনসংখ্যা বরিশাল বিভাগে। ওকে, এটা মনে রাখবো। জ্ঞানমূলক গুলো খুব তাড়াতাড়ি স্কিপ করে যায় আপনাদের। আর জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং জীবন ধারণের উপকরণ খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে। ঠিক আছে, উপকরণ খাদ্য এগুলো বৃদ্ধি পায় গাণিতিক হারে, কিন্তু গাণিতিক হারটা কিন্তু মানে কম, জ্যামিতিক হারের চেয়ে কম স্পিডি। ঠিক আছে, জ্যামিতিক হারটা অনেক বেশি। ওকে, এখন বলেন এইটা কে বলছে? আমি বলছি না, জ্যামিতিক হার কথাটা উল্লেখ যদি থাকে তুমি নিঃসন্দেহে এটা দাগাবা। কে বলছে? থমাস রবার্ট ম্যালথাস বলছে। ওকে, তারপরে দেখেন একটি দেশে কোনো নির্দিষ্ট সময় বহিরাগমন ও বহিরাগমন মানে আসা, বহির্গমন মানে যাওয়া, এটার পার্থক্যকে বলে নিট অভিবাসন। আগে আমরা পড়ে আসছি। কাম্য জনসংখ্যা তত্ত্বটি নিচের কোন অর্থনীতিবিদের অবদান আছে? ঠিক আছে, কাম্য জনসংখ্যা নিয়ে কাজ করছে, মনে রাখবেন, জ্যামিতিক হার নিয়ে কাজ করছে ম্যালথাস। কাম্য জনসংখ্যা নিয়ে কাজ করছে কে? ডাল্টন। ঠিক আছে, এখানে মার্শাল, পিও, ম্যালথাস সবগুলো বাদ, অ্যানসার হবে ডি, ডাল্টন। তারপরে দেখেন যে জনসংখ্যার জন্য মাথাপিছু আয় সর্বোচ্চ হয় সেই জনসংখ্যাকে কি বলে? মাথাপিছু আয় সর্বোচ্চ হয় মানে কি? আমি বলছি না, জনসংখ্যা যখন একটা সবচেয়ে কাম্য অবস্থায় থাকে, সবচেয়ে এক্সপেক্টেড অবস্থায় থাকে, তখন জীবনযাত্রার মানও বেশি থাকে, মাথাপিছু আয়ও সর্বোচ্চ হয়। এক্সপেক্টেড জনসংখ্যা। ঠিক আছে, শূন্য জনসংখ্যা তো না, দক্ষ জনসংখ্যা থাকলেও না, কারণ অনেক মানুষ অদক্ষ পড়ে আছে। তারপরে কি এইটা? ওকে, কাম্য জনসংখ্যা সবচেয়ে মাথাপিছু আয় বৃদ্ধি পায়। কাম্য জনসংখ্যা সূত্র কে প্রদান করে? ডাল্টন প্রদান করে। তারপরে জনসংখ্যার কোন স্তরে জীবনযাত্রার মান সর্বোচ্চ হয়? ওকে, দেখেন সেম কথা আমি একটু আগে বললাম, জীবনযাত্রার মান সবচেয়ে বেশি হয় কখন? যখন কাম্য জনসংখ্যা থাকে। কোনটি রপ্তানির মাধ্যমে রেমিটেন্স পাওয়া যায়? আচ্ছা, রেমিটেন্স কি জিনিস বলো তো? বিদেশে আমাদের যারা এক্সপ্যাট্রিয়েটস থাকে বা প্রবাসী থাকে, তারা যে টাকাটা পাঠায় ওইটা কি রেমিটেন্স হিসেবে কাউন্ট হয়? সো মানুষ যারা বিদেশে থাকে, দেখো তৈরি পোশাক তেও রেমিটেন্স না, চামড়া না, চা না, তুমি কিন্তু এক্সপোর্ট করে যেটা পাইতেছো ওইটা কিন্তু রেমিটেন্স না। রেমিটেন্স কিন্তু বিদেশ থেকে আর্ন করা টাকাটা। ঠিক আছে, এটা কি জনশক্তি পাঠায়, অর্থাৎ মানুষ। তারপরে দেখো কোন ধরনের জনসংখ্যাকে অর্থনীতিতে মানব সম্পদ বলা হয়? যে ধরনের জনসংখ্যা দেশের জন্য বা অর্থনীতিতে অবদান রাখতে পারবে, যে ধরনের জনসংখ্যা প্রোডাক্টিভ বা উৎপাদনশীল, শিশুরা, পূর্ণবয়স্করা, প্রবীণ না, এখানে বয়সের কোনো ইস্যু না, যে উৎপাদনশীল, ঠিক আছে, সে হলো মানব সম্পদ। মানব সম্পদ। তারপরে দেখো মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক কয়টি? মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক 1 2। আচ্ছা, এখানে না, কারেক্ট অ্যানসারটা নাই, এখানে 3টা, একটা আয় রিলেটেড, একটা শিক্ষা এবং আরেকটা মাথাপিছু আয়। ঠিক আছে, সূচক কিন্তু 3টা, সো এটা কিন্তু মাথায় রাখো। মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক 3টি। ঠিক আছে, এখানে হয়তো কোনো কারণে অ্যানসারটা আসে নাই। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ কি? উচ্চ জন্মহার, বাল্যবিবাহ, অর্থনৈতিক উন্নতি। অবশ্যই তুমি বুঝতেছো অর্থনৈতিক উন্নতির কারণে জনসংখ্যার মানে ঘনত্ব বাড়ে নাই। এটা কি হবে? এটা হবে
1 আর 2, এই যে এলিমিনেশন মেথডটা কাজে লাগাবা, মানে তুমি বুঝতেছো যে 3 নাম্বার হবে না, মানে এই দুইটা কিন্তু হচ্ছে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো বলেছে মিস্টার আরজু লেখাপড়া শেষ করে চাকুরি নিব না, চাকুরি দিব। ঠিক আছে, এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের পরামর্শে নিজের জায়গায় একটি নার্সারি গড়ে তোলেন। ধীরে ধীরে তিনি এখন স্বাবলম্বী হয়ে উঠেছেন। মিস্টার আরজুর উদ্যোগকে অর্থনীতির ভাষায় কি বলে? সে যে নিজের পায়ে একটা দাঁড়াইছে, ঠিক আছে, নিজের পায়ে দাঁড়াইছে না, এই ব্যাপারটাকে অর্থনীতির ভাষায় বলে সেলফ এমপ্লয়মেন্ট বা আত্মকর্মসংস্থান। আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি না, অনেকে প্রোফাইলে দিয়ে রাখে সেলফ এমপ্লয়েড, এই ব্যাপারটাই হলো সেরকম একটা বিষয়। তারপরে দেখেন মিস্টার আরজু লেখাপড়া শেষ করে চাকরি নিব না, চাকরি দেব, এই আদর্শ সেম কথা, বাট কোশ্চেনটা একটু আলাদা মনে হয়। মিস্টার আরজুর মতো অন্য শিক্ষিত বেকাররা যদি এই ধরনের কার্যক্রমে অনুপ্রাণিত হয় তাহলে কি হবে? দারিদ্র্য বিমোচন হবে। ইয়েস, রাইট, দারিদ্র্য কিন্তু বিমোচন হবে। তারপরে বেকারত্ব হ্রাস পাবে, অবশ্যই আনএমপ্লয়মেন্ট কি কমে যাবে। তারপর কর্মসংস্থান সৃষ্টি হবে, হ্যাঁ, তার এই কাজের জন্য কিন্তু মানুষ চাকরি পাবে তার এখানে। সো তিনটাই কিন্তু কারেক্ট, সো অ্যান্সার হবে তিনটাই। ওকে, ইকোনমিক্স মোটামুটি কিন্তু আমরা এই জনসংখ্যার চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি। ইকোনমিক্স যারা পড়ছো তোমরা সবাই কম বেশি হিউম্যানিটিস এবং কমার্সের স্টুডেন্ট, তাই না? হিউম্যানিটিসের স্টুডেন্টদের স্বপ্নই হয়ে থাকে ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট বা বি ইউনিট চান্স পাওয়া। অনেকেই এই সময় প্রিফার করে অ্যাডমিশন টাইমটায় যে তিনি কি করবে, তিনি ঢাবিতে টপ কোর্সে এমন কোনো ভাইয়ের কাছে টিউশন পড়বে। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমটা কি দেখা যায় জানো? কারণ এই অ্যাডমিশন সিজনে ঢাবির ভাইয়েরা, টপার ভাইয়েরা অনেক টাকা দিয়ে টিউশন করায়, মানে অনেক বলতে একটা মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে সেটা অ্যাফোর্ড করা সম্ভব না। কারণ এক মাসে যদি 15,000 টাকা নেয়, অ্যাডমিশনের 3 মাসে কি 45,000 টাকা নেয়। 45,000 টাকা কিন্তু একটা অনেক বড় অ্যামাউন্ট। আমরা এই জন্য পার্টিকুলারলি আমি এবং আকাশ ভাইয়া তোমাদের, ঠিক আছে, আমি এবং আকাশ তোমাদের জন্য 8,000 টাকায় এই 3 থেকে 4 মাসের সার্ভিসটা তোমাদের জন্য নিয়ে আসছি। ওকে, 8,000 টাকা, এবং এটা কোনো অনলাইন কোর্স না। আমি বারবার বলি অনলাইন কোর্স এবং প্রাইভেট প্রোগ্রামের মধ্যে পার্থক্য আছে। কোর্স হলে আমি তোমাকে লাইভ ক্লাস দিয়ে কিছু রেকর্ডেড ক্লাস দিয়ে কোর্স শেষ করে দিতে পারি, কিন্তু আমি এখানে তোমাদের জন্য জুমে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস নিব। তুমি কথা বলবে আমার সাথে, ওকে, কথা বলবে, যখন তখন কথা বলবে, প্রশ্ন করবে, এবং আমাদের রিটেন কোর্স, ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি কিন্তু রিটেন বা লিখিত অংশের একটা বড় গুরুত্ব থাকে, ওইটাও তোমরা পাবে কি ফ্রি। ফুল টাইম মেন্টরশিপ পাবে এবং সর্বোচ্চ 30 জন পড়তে পারবে। কেন? কারণ 500-1000 জন স্টুডেন্ট আমি পড়াই, জাস্ট টাকা কামাই, আমার স্টুডেন্ট চান্স পাইলো না, সেই সার্থকতা নিতে চাই না। আমি চাই যেন আমার 30 জন স্টুডেন্ট হয়তোবা একটু বেশি টাকা দিয়ে পড়বে, কোর্স কেন অনলাইন কোর্স গুলোর চেয়ে, তাই না? বাট এখানে কিন্তু তুমি ডিরেক্ট আমাদের সান্নিধ্যে টিউশন পড়ার মতো অনলাইনে পড়তে পারতেছো, প্লাস কি একটা কম এনভায়রনমেন্টে হাজার হাজার স্টুডেন্টের মধ্যে কমেন্ট করে করে তোমাকে প্রশ্ন করতে হবে না, তুমি আমার সাথে কথা বলবা, এনি টাইম আমাদেরকে কল দিবা, আমার সমস্যা নাই। ওকে, সো হোপফুলি তোমাদের এইচএসসি পরীক্ষা অনেক ভালো হবে, এবং অ্যাডমিশন সিজনে তোমরা যারা আমাদের ভরসা করতে পারো অবশ্যই এনরোল করবে। ওকে, আশা করছি ভালো মতো পরীক্ষা দাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।